হেই, আমি শোভন, একজন দেউলিয়া অর্থনীতিবিদ। আমি চলছি সংস্কৃতি, প্রকৃতি এবং সভ্যতার ডাকে। আগামী 2 মাস আমি ঘুরে বেড়াবো দেশের নানা প্রান্তে, আর সেই প্রতিটি মুহূর্তের সারাংশ তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে। 10,000 সাবস্ক্রাইবার, আমি হব একজন ফুল টাইম ট্রাভেলার। সো সাবস্ক্রাইব। মামা যেটা বললো আসলে যে এই জায়গা থেকে একটা খালের মতো দেখা যাচ্ছে, মানে খালটা অনেক বড়, এখন বিলের মতো লাগে। আমার একজন মাস্টার ধরতেছে দেখলাম যে এইখান থেকে এটা হচ্ছে কালিদহ সাগর ছিল, আই গেস। তো প্রাচীন কাহিনী, এখন তো এখানে কিছুই নাই, সাগরের আশেপাশেও নাই। ওই জায়গা থেকে নাকি বেহুলার ভেলাটা ভাসিয়ে দেওয়া হয়েছিল। মানে আমরা যেটা কল্পকাহিনীতে বা পৌরাণিক কাহিনীতে শুনে থাকি, বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে, লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে ভেলায় ভেসে কোথাও একটা গেছিল তার স্বামীকে সুস্থ করার জন্য। দিস ইজ দ্য প্লেস, যেটা হচ্ছে আপনারা বইয়ের পাতায় দেখে থাকেন। লেটস সি যে এটার উপরে কি আছে, মানে এটার উপরে উঠে দেখা যায় কিনা। এই জায়গায় বিল্ডিং টাইপের ছিল, মানে অনেক প্রাচীন। ওই সময়টাতে যে এত বেশি বিল্ডিং থাকতে পারে বা তারা যে বানাইতে পারে, ওইটা এখন আমরা হয়তো কল্পনা করতে পারবো না। বা এবং তাদের কারুকার্য যে এত সুন্দর, তাদের ইঞ্জিনিয়ারিং যে এত সুন্দর। মানে আমি যদি একটা দেখাই, একটা দেয়াল দেখাই, এই যে মানে এই পাশ থেকে শুরু হয়ে এতখানি, মানে এটা হচ্ছে একটা দেয়াল। তারা কত মজবুত বানাইতো। অ্যান্ড এগুলো একটা সময় মাটির নিচে পড়ে গেছিল। ওইটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুঁড়ে খুঁড়ে বের করেছে। এখানে ছোট ছোট অনেকগুলা রুমের মতো দেখা যাচ্ছে। আমি দেখাই, এগুলো হয়তো ছোট ছোট কোনো রুম ছিল, এখানে মানুষ থাকতো। অ্যান্ড এই বিল্ডিংটাকে বলা হয় বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। অ্যান্ড এই জায়গায় মেবি কোনো ফোয়ারা টাইপের কিছু একটা ছিল, যেটা দেখা যাচ্ছে, অথবা হাম্মাম বা হচ্ছে যে গোসল করার মতো যে জায়গাটা থাকে, ওটা হয়তো কিছু একটা ছিল এখানে। এইদিকেও অনেক বেশি ইট দেয়া আছে, ইটগুলো ক্ষয়ে গেছে, অনেক দিন হয়েছে, মানে শত শত বছর ধরে আছে। ক্ষয়ে যাওয়াটা স্বাভাবিক, বাট স্টিল এটা যদি সংস্কার করা হইতো কোনো একটা সময়, যখন তা মাটির নিচে ডুবে যাচ্ছিল, তাইলে মেবি এটার আরও ভালো অবস্থা থাকতো। কাহিনীটা যেটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের, সেটা হচ্ছে চাঁদ সওদাগর নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন হিন্দুদের শিব দেবতার একনিষ্ঠ পূজারী। মানে এটা একটা পৌরাণিক কাহিনী, আমাদের নানি দাদিদের কাছ থেকে শুনতাম এগুলা। শিবকন্যা মনসা দেবী, যিনি ছিলেন কিনা সর্পদেবী, ওনাকে কেউ আসলে পূজা করতো না। সো একটা সময় উনি ডিসাইড করলেন যে ওনার মনে চাইলো যে ওনাকে কেউ পূজা করুক। উনি বেছে নিলেন চাঁদ সওদাগরকেই, যাতে সে একটা বড় পূজার আয়োজন করে তাকে নিয়ে। কিন্তু চাঁদ সওদাগর যেহেতু শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, সেই জায়গা থেকে চাঁদ সওদাগর হচ্ছে এই পূজার জন্য আয়োজন করতে অস্বীকৃতি জানায়। মনসা দেবী তাকে অভিশাপ দেয় যে তার যতগুলা ছেলে আছে সবগুলা ছেলেরই সে তার জীবন বিনষ্ট করবে, এবং সবগুলা কারোই হচ্ছে ভালো হবে না জীবনে। এরপরে একে একে, মানে যেই ছেলেকেই সে বিয়ে করাইতো, ওই ছেলেই বাসর ঘরে মৃত্যুবরণ করতো। চাঁদ সওদাগরের যেই ছেলেকেই তিনি বিয়ে করাইতেন, ওই ছেলে বাসর ঘরে একটা সাপ এসে তাকে কেটে যেত। মানে একটা সাপ এসে তাকে সবল মারতো, দংশন করতো।
এরপরে একমাত্র সর্বশেষ যে পুত্র ছিল লক্ষিন্দর, ওই লক্ষিন্দরের ভাগ্যেও সেম ঘটে। লক্ষিন্দর তার ব্যবসায়িক পার্টনার, আর নামটা আমার মনে নেই, ওনাকে হচ্ছে ওনার মেয়ে বেহুলাকে তার ছেলে লক্ষিন্দরের সাথে বিয়ে করায় দেয়। এরপরে যেটা হয় যে একই জিনিস লক্ষিন্দরের ভাগ্যেও ঘটে। ওই বাসর ঘরেই, মানে এইটা কি নাকি ওই বাসর ঘরটা বলা হয়, আমি জানি না যে এই বাসর ঘরটাই সেই বাসর ঘর কিনা। এখানে বসে আর সাপটা আবার এসে লক্ষিন্দরকেও কেটে যায়। আমি জানি না এখানে কোনো সাপটাপ আছে কিনা, মনসা দেবীর কোনো উত্তরসূরি এখনো এখানে আছে কিনা। সোজা কথায় আমি এগুলো আসলে গল্পের মতোই মনে হয়, কল্পকাহিনীর মতোই মনে হয়। অ্যান্ড এটা আমার আসলে কোনো বিলিফ না। এখন আসি, লক্ষিন্দরকে তো ঈশা সাপে কেটে যায়। এরপরে তার ওয়াইফটা যেটা ডিসাইড করে যে সে তার স্বামীকে যে কোনো উপায়ে ভালো করবে, অ্যান্ড ওই ভালো করার জন্য সে ডিসিশন নেয় যে সে দেবালয়ে যাবে এবং শিবের কাছে নিয়ে গিয়ে বা হচ্ছে দেবতাদের কাছে নিয়ে গিয়ে তার স্বামীর জন্য প্রার্থনা করবে। এবং এরপরে যেটা হয় যে তার স্বামীর ওই মৃতদেহটা, স্বামীর মৃতদেহটা সে একটা ভেলায় করে, এই একটু আগে যেটা বললাম যে একটা খালের মতো আছে, ওই ভেলায় করে সে সাগরের মাঝখান দিয়ে চলে যায় দেবালয়ে। অ্যান্ড এরপরে ওই দেবালয় থেকে তার স্বামীকে সুস্থতা দান করা হয়। এই হচ্ছে কাহিনী। অ্যান্ড এই হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। এই বাসরঘরটাও ওই মহাস্থানগড়ের ওই সিটির অন্তর্ভুক্ত ছিল, মানে তখনকার যে শহর ছিল সেই শহরেরই একটা অন্তর্ভুক্ত ছিল। অ্যান্ড আমি হয়তো এখানে আর বেশি থাকবো না বেশিক্ষণ, এরপর আমি এখান থেকে শহরে চলে যাব। অ্যান্ড শহরে আমি বগুড়ার দইটা ট্রাই করব, যেহেতু বগুড়ার দই বাংলাদেশের সব থেকে বিখ্যাত দই। অ্যান্ড ওইটা ট্রাই করে দেন হচ্ছে আমি আমার 4টায় ট্রেন আছে, ট্রেন ধরে আমি রংপুরে ব্যাক করব। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, দ্য মোস্ট অ্যানসিয়েন্ট সিটি অফ বাংলাদেশ, মানে এই বাংলা জনপদের, বাংলা না, এই জনপদের নাম ছিল পুন্ড্র। অ্যান্ড রাজশাহী জনপদের ওইটার নাম ছিল বরেন্দ্র। মানে এরপরে হচ্ছে আমরা বরিশাল অঞ্চলটা মেবি বঙ্গ ছিল, সিলেট অঞ্চলটা ছিল হরিকেল, সমতট ছিল একটা অংশ। এ হচ্ছে কাহিনী।